সৌম্য হঠাৎই রেগে চিৎকার করে বলে, আমার বোনের সাথে কিছু করলে আপনাকে ছাড়ব না আমি। আকাশ ভাবলেশহীনভাবে বলে, আমার বউয়ের সাথে আমি কি করব সেটা তোমার থেকে কেন শুনবো আমি? লজিকলেস কথা বলা বাদ দাও। বোনের শ্বশুরবাড়ি এসেছো, মিষ্টি মুখ করো। সৌম্য রেগে আকাশের কলার না পেয়ে দু হাতে আকাশের গলা চেপে ধরে। আকাশ চোখ বড় বড় করে তাকায়। আসমানি নওয়ান শিমু দুজনেই বিষময় দৃষ্টিতে তাকায়। আকাশ রেগে সৌম্যকে গায়ের জোরে ধাক্কা দেয়। সৌম্য এক পা পিছিয়ে যায়। আকাশ ডান হাতে সৌম্যের কলার চেপে রাগান্বিত স্বরে বলে, ভুলে যাও, ভুলেও আমার গায়ে হাত তোলার চেষ্টা করো না সৌম্য। বউয়ের হাতের মার মিষ্টি লাগলেও অন্যদের মার আমার হজম হয় না। 21 গুণে ফেরত দিই। সৌম্যর চোখে মুখে রাগ, তবে আকাশের কথায় ভ্রু জোড়া কুঁচকে যায়। আকাশ সৌম্যের কলার ছেড়ে ঠান্ডা হয়ে গেল। আমি তোমাকে ছোট ভাই ভাবি, জায়গা নষ্ট করো না। বসো, ঠান্ডা মাথায় কথা বলছি। সৌম্য রেগে বলে, আপনাদের মতো জানোয়ার মানুষদের সাথে বসা তো দূর, দাঁড়িয়েও কথা বলার রুচি নেই আমার। আকাশ শক্ত গলায় বলে ওঠে, সৌম্য। সৌম্য চোখ বুঝল। ঢাকা শহরে আসার পর থেকে সে আকাশকে চিনত। শিমুকে টিউশন করাতে গিয়ে সম্পর্কটা আরও সুন্দর হয়েছিল। সবসময় বড় ভাইয়ের মতো সম্মান করে এসেছে আকাশকে। আর আকাশ কি কম ছিল, তাকে ছোট ভাইয়ের মতোই আড়াল থেকে অদ্ভুত একটা স্নেহ দিত, যেটা সে শিমুলকে টিউশন বাদ দেওয়ার পর উপলব্ধি করেছিল। কিন্তু আজ জানল সেই মানুষটা তার বাবাকে নিয়ে তাকে আর তার বোনকে কিভাবে মারতে চেয়েছিল। না পেরে তাকে আর তার বোনকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল। সৌম্যর কষ্ট হয়, কিছু আপন মানুষ তো পুড়ি ছাই হলো। আর যাকে এই শহরে এসে রিহানের পর একটু হলেও আপন ভাবত, সে নাকি এতগুলো মানুষের খুনি। সৌম্য চোখ মেলে, দু চোখে লাল, কণ্ঠে অসহায়ত্ব ঢেলে বলে, আমি আর আমার বোন আপনার কি ক্ষতি করেছি আকাশ ভাইয়া? আমার বোন আপনাকে ডিভোর্স দেয়নি বলেই কি আপনার এত ক্ষোভ ছিল? আকাশ বিষময় চোখে তাকায় সৌম্যর দিকে, অতঃপর বলে, আমি ডিভোর্স চাই না সৌম্য, তুমি ভুল ভাবছ আমার। সৌম্য চিৎকার করে বলে, ভাবছি না ভুল আমি, আপনারা কেউ মানুষ নন। প্রথমে আমাকে আর আমার বোনকে কত বাজেভাবে মারতে চাইলেন, আমার পেটে চাকু মারা, আমার বোনকে রেপ। আকাশ দু হাতে কান চেপে চোখ বুজে চিৎকার করে বলে, চুপ কর। আকাশের কণ্ঠ কাঁপছে। সে যেদিন জেনেছিল তার সন্ধ্যা মালতীকে অন্য কেউ ছুঁয়েছে, সে তো সেদিনই অর্ধেক মরে গিয়েছিল। আর যখন জেনেছিল তার সন্ধ্যা মালতী পুড়ে গিয়েছে, তখন সে পুরোটাই মরে গিয়েছিল। সে কাকে বোঝাবে এসব? সৌম্য তাচ্ছিল্য হাসল। এরপর আবারও আগের ন্যায় শক্ত কণ্ঠে বলে, আপনারা কতগুলো মানুষকে পুড়িয়ে মেরেছেন, একবারও হিসাব করেছিলেন? আমার বাবা মা নেই, আপনি জানতেন না আকাশ ভাইয়া? সেই জায়গায় একটা মামা মামি ছিল, আমার দুটো বোন ছিল, দুটোই ভাই ছিল, সবাই কয়লা হয়ে গেছে। আমি আর বোন হাঁটতে না বেরোলে তো আমরাও কয়লা হয়ে যেতাম। তবুও আপনাদের মাঝে ন্যূনতম অনুতাপ নেই। উল্টে আমার বোনকে আবার মারতে নিয়ে এসেছেন, লজ্জা করে না আপনাদের? কথাগুলো বলে সৌম্য থামে, চোখ বুজে নেয়। চোখের কোণে জলকণা জমেছে। সেই মানুষগুলোর কথা মনে পড়ে গেল যে কত সুন্দর একটি পরিবার ছিল তাদের। এক নিমিষেই সব ছাই হয়ে গেল। সৌম্য কী করে ভুলবে ওই মানুষগুলোকে? সেই সাধনাকে যে তাকে ভাই ভাই বলে মুখে ফেনা তুলত, সেই বোনকে যে তার কলিজার বোনকে একটি নতুন জীবন দিয়েছিল, হাসতে শিখিয়েছিল। আকাশ, আসমানি নওয়ান, শিমু তিনজনই স্তব্ধ চোখের সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য চোখ মিলে আকাশের দিকে চেয়ে ভারী গলায় বলে, আপনি বলছেন আমাকে ছোট ভাই ভাববেন, সেই জায়গায় যেন নষ্ট না করি, অথচ আপনি আমার বড় ভাইয়ের জায়গাটা তো অনেক আগেই নষ্ট করে দিয়েছেন।
আপনি কিভাবে পারলেন এরকমটা করতে আকাশ ভাইয়া? আকাশ ঢোক গিলল। আসমানি নয়ের চোখ জোড়া ভরে ওঠে। শিমুর চোখের কোণেও পানি জমেছে। সেই আগুনের কথা কেউ তো ভুলে যায়নি, কিন্তু সৌম্যর মুখে এভাবে হারানো মানুষগুলোর কথা শুনে তারা নিজেদের সামলাতে পারছে না। আকাশ মৃদু স্বরে বলে, এসবের কিছুই আমি জানতাম না। সৌম্য হেসে বলে, চোর চুরি করে স্বীকার করে না, সে চুরি করেছে, এসব আমি জানি। আকাশ রেগে তাকায় সৌম্যর জন্য। অকারণে তাকে ভুল বোঝার কারণ কি? সৌম্য নিজেকে সামলে শক্ত গলায় বলে, আমার বোনের ডিভোর্স পেপার আমি রেডি করব, আমার বোনকে ছেড়ে দিন। কোথায় ও? এরপর সৌম্য চেঁচিয়ে ডাকে, বুনু, বুনু। আকাশ মৃদু স্বরে বলে, আমি সন্ধ্যাকে ডিভোর্স দেব না, আর ছাড়বও না। তুমি এইখান থেকে যাও সৌম্য। কথাটা শুনতেই সৌম্য প্রচণ্ড রেগে যায়। আবারও তার বোনকে তার থেকে কেড়ে নিতে চায় এই অমানুষগুলো। নিজেকে দমাতে না পেরে এগিয়ে গিয়ে ডান হাত মুষ্টিবদ্ধ করে আকাশের নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আকাশ চল শক্ত করে তাকায় সৌম্যর দিকে। আসমানি নয়ন দ্রুত এগিয়ে আসে। তার আগেই আকাশ সৌম্যর গলা চেপে ধরে দাঁত কিরমির করে বলে, বলেছি না, বউয়ের হাতের মার ছাড়া আর কারো হাতের মার হজম হয় না আমার। আমার গায়ে কোন সাহসে হাত তুললি? সৌম্য নিজে ও আকাশের গলা চেপে ধরেছে, তবে আকাশ আগে ধরায় সে সুবিধা মতো ধরতে পারেনি। আসমানি নয়ন আকাশকে টানতে টানতে বলে, আকাশ ছাড়ো, এরকম কইরো না। আকাশ মায়ের কথা কানে নিল না। সৌম্য হঠাৎ আকাশকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নেয়। আকাশ দু পা পিছিয়ে যায়। সৌম্য আবারও তেড়ে গিয়ে একই কায়দায় আকাশের মুখ বরাবর ঘুষি মারে। আকাশ রেগে বোম হয়ে যায়। তেড়ে গিয়ে পরপর 3টে ঘুষি মারে সৌম্যর মুখ বরাবর। আবারও মারতে নিলে আসমানি নয়ন টেনে আকাশকে কিছুটা পিছিয়ে দিয়ে আকাশের সামনে দাঁড়িয়ে যায়। আকাশ আরেকটা ঘুষি মারার জন্য হাত উঠিয়ে মাকে দেখে থেমে যায়। আসমানি নয়ন রেগে বলে, আমি তোমারে থামাতে কইতেছি না আকাশ, তুমি ওরে এভাবে মারতেছ কেন? আকাশ রেগে বলে, আমি তো প্রথমেই বসে কথা বলতে চেয়েছি, ও আগে আমার গায়ে হাত তুলেছে। তুমি দেখোনি ওর সাহস কী করে হলো আমার গায়ে হাত তোলার? সৌম্য ঠোঁটের কোণে লেগে থাকা রক্ত মুছে রেগে বলে, আপনার মতো অমানুষকে এখনও আপনি বলছি, এর জন্য শুকরিয়া করুন। আকাশ রেগে বলে, তোর আপনি তুই ধুয়ে খা বেয়াদব। এই জন্যই ভাবছিলাম আমার কোমলমতি সন্ধ্যায় এরকম খাটাস হলো কী করে। এখন বুঝলাম ওর ভাই নিজে এক বেয়াদব, বোনকে আর এক বেয়াদব বানিয়ে ছেড়েছে। আকাশের কথা শুনে শিমু চোখ বড় বড় করে তাকায়, কপাল চাপড়ায়। এই আকাশ ভাইয়া কিসের মধ্যে কি বলছে? আসমানি নয়ন ছেলের দিকে বিরক্ত চোখে চেয়ে আছেন। সৌম্য রেগে বলে, আমার বোনকে একদম বেয়াদব বলবেন না, ওকে সবসময় অবলা হয়ে থাকার শিক্ষা দেইনি আমি। প্রথমে অবলা ছিল বলে প্রথম দিনই আমার বোনকে থাপ্পড় মেরেছিলেন। আকাশ বিরক্ত হয়ে বলে, ওসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, সব আদর করে পুষিয়ে দিব। আকাশের কথা শুনে সৌম্য থতমত খেয়ে তাকায়। আসমানি নয়ন ছেলের কথায় স্তব্ধতে পড়ে যায়। শিমু এই সিরিয়াস মোমেন্টে না চাইতেও শব্দ করে হেসে ফেলে। শিমু সৌম্যর পাশে দাঁড়িয়ে। সৌম্য শিমুর দিকে রেগে তাকায়। শিমু ঠোক গিলে বলে, সরি স্যার। সৌম্য রেগে বলে, আমার বুনু কোথায়? শিমু কিছু বলার আগেই আকাশ বলে, নেই তোমার বোন, তুমি এখান থেকে যাও, আমার মারামারি করতে ভালো লাগছে না, অন্য একদিন এসো, মুড আসলে আয়োজন করে লড়াই করব। সৌম্য রেগে তাকায় আকাশের দিকে। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে সৌম্যর দিকে। আসমানি নয়ন উল্টো ঘুরে সৌম্যর দিকে চেয়ে বলে, বাবা একটু আসো, বাবা একটু বসো, আমরা বইসা কথা কই, তাহলে তোমার ভুল ভাঙবে। সৌম্য রেগে বলে, বলেছি তো আমি আপনাদের সাথে দাঁড়িয়েও কথা বলতে চাই না, আমার বোনকে এনে দিন প্লিজ। আসমানি নয়ন অবাক হলেন না। ছেলেটিকে দোষ দিয়ে লাভ নেই, সন্ধ্যাকে ছেলেটির কাছে ফিরিয়ে দে, মাথা ঠান্ডা করে কথা বলবে না হয়। আসমানি নয়ন এটা ভেবে মৃদু স্বরে বলেন, আচ্ছা দাঁড়াও, জান্নাত তরে আমি আনতেছি। সৌম্য ভ্রু কুঁচকে তাকায়।
এই ভদ্র মহিলা তার বোনকে এই নামে ডাকে কেন? তার মা তার বোনকে এই নামে ডাকত। সৌম্য বুঝতে পারে না। ওদিকে আকাশ তার মায়ের কথা শুনে কিছু না বলেই বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। সে কিছুতেই সন্ধ্যাকে যেতে দিবে না। আসমানি নন আকাশের হাবভাব হয়তো বুঝলেন। দীর্ঘ শ্বাস ফেলে আকাশের পিছে পিছে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। আকাশ দ্রুত তার ঘরের দরজা খুলে দরজা আটকে দেয়। এরপর উল্টো ঘুরে দেখল সন্ধ্যা মেঝেতে হাঁটু মুড়ে বসায়। হাঁটুতে মুখ গুজে ফোঁপাচ্ছে, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে। আকাশ দ্রুত সন্ধ্যার সামনে গিয়ে মেঝেতে দু হাঁটু ঠেকিয়ে বসে। এরপর দু হাতে টেনে সন্ধ্যাকে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। সন্ধ্যা কেঁপে ওঠে। আকাশ অসহায় কণ্ঠে বলে, সন্ধ্যামালতী, আমাকে রেখে যেও না। সন্ধ্যা রাগে গায়ে যা শক্তি ছিল সব প্রয়োগ করে আকাশকে ধাক্কা মারে। তার ভাই তাকে কখন থেকে ডাকছে, অথচ এই লোকটা তাকে ঘরে আটকে রেখেছে। সন্ধ্যার গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করলো, অসুস্থ মস্তিষ্কের লোক আপনি, ডক্টর না দেখিয়ে আমার উপর কেন টর্চার করছেন? সন্ধ্যার মনের কথা মনেই রইল। আকাশ অসহায় চোখের সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যাকে আবারও জড়িয়ে ধরে গেলে এবার সন্ধ্যা না পেরে রাগে জিদ্দে একদলা থুতু আকাশের মুখে নিক্ষেপ করে। সাথে সাথে আকাশ চোখ বুজে নেয়। এতক্ষণে করা সন্ধ্যার প্রতিটি আঘাত আকাশ মেনে নিতে পারলেও এবারের করা সন্ধ্যার কাজটি আকাশের সহ্য হলো না। সন্ধ্যা এই কাজ দ্বারা কি তাকে ঘৃণার পরিমাণ বোঝালো? আকাশের বুকটা হঠাৎ কেমন যেন মোচড় দিয়ে উঠল। মনে হলো একটি চিনচিন ব্যথা বিদ্যুৎ বেগে পুরো দেহে ছড়িয়ে পড়ছে। একটু পর চোখ মেলে সন্ধ্যার দিকে তাকায় আকাশ। সে দেখল সন্ধ্যা দু হাতে মুখ লুকিয়ে ফোঁপাচ্ছে। আকাশ ঢোক গিলল। লালিত চোখ জোড়ায় জলকণা চিকচিক করছে। আসমানি নয়ন অনবরত দরজা ধাক্কাচ্ছে। দরজা খুলতে বলছে আকাশকে। সন্ধ্যা নিজেকে সামলাতে দ্রুত আকাশের সামনে থেকে উঠে দরজার কাছে গিয়ে দাঁড়ায়। আকাশ ঘাড় বাঁকিয়ে মলিন মুখে দেখল সন্ধ্যাকে। হাঁটুর নিচ পর্যন্ত অবহেলে পড়ে থাকা চুলগুলোর দিকে তাকিয়ে রইল। এই চুলের অধিকারিণী ছাড়া সে পাথর হয়ে বেঁচেছিল। তার সন্ধ্যামালতীর প্রতিটা ক্ষত তাকে তার ব্যক্তিত্বের বাইরে গিয়ে বাচ্চাদের মতো কাঁদিয়েছে। এই কয়টা মাস কত হাজারবার চোখ ভিজেছে তার হিসেব নেই। অথচ সেই মেয়েটি তাকে কত ঘৃণা করে একটু আগে সেটাই বুঝিয়ে দিল। এর চেয়ে তো সেটাই ভালো ছিল যখন সে ভাবত সন্ধ্যা পুড়ে গিয়েছে, আর তার থেকে বিদায় নেওয়ার আগে তার সন্ধ্যামালতী তাকে এক ভালোবাসায় মোড়ানো চিঠি দিয়ে গিয়েছে। আকাশও ভেবেছে মেয়েটির মনে তার জন্য কত অনুভূতি আছে। আসলে কিশোরী মেয়েরা কখনো খুব ভয়ানকভাবে ভালোবাসতে জানে, যার রেশ সারা জীবনও কাটে না। নয়তো এই কিশোরী মেয়েরাই আবেগে ভাসে, যা দুদিনই কেটে যায়। তবে কি সন্ধ্যা দ্বিতীয় সারির মেয়ে? সন্ধ্যার আবেগ কেটে গিয়েছে। কথাগুলো ভেবে আকাশ মাথা নিচু করে ঢোক গিলল। সন্ধ্যা পুড়ে যাচ্ছে ভেবেই লাস্ট যখন চিৎকার করে কেঁদেছিল, আজও সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে আকাশের। আকাশ ডান হাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায়। মুখে লেগে থাকা সন্ধ্যার ছিটানি থুতু ডান হাতে মুছে দেয়। এরপর ঝাপসা চোখ জোড়া দু হাতে ডলে সামনে তাকিয়ে দেখল সন্ধ্যা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে, দরজা থাপ্পড় দিচ্ছে। আসমানি নয়ন দরজার ওপাশ থেকে বুঝলেন সন্ধ্যা অনেকক্ষণ থেকে দরজায় থাপ্পড় দিচ্ছে। তার খারাপ লাগলো। আকাশ মেয়েটির সাথে এরকম জোর জবরদস্তি করছে কেন? এক পর্যায়ে আসমানি নয়ন চেঁচিয়ে বলে ওঠেন, আকাশ, তুমি কি দরজা খুলবা না? তুমি দেখছো না জান্নাত তার ভাইরে চাইতেছে? তুমি ওর সাথে এরকম জোর জবরদস্তি করে ওরে মারা ফেলতে চাও? মায়ের কথায় আকাশের বুক কাঁপল। তার সন্ধ্যামালতী তার কাছে থাকলে মরে যাবে। ঢোক গিলল আকাশ। দুর্বল পায়ে এগিয়ে এসে সন্ধ্যার পিছনে দাঁড়িয়ে দরজা খুলে দেয়। দরজা খোলা পেয়ে সন্ধ্যা হুড়মুড়িয়ে বেরিয়ে সামনে আসমানি নয়নকে দেখে সন্ধ্যা আসমানি নয়নকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে। ভদ্রমহিলা খেয়াল করলেন সন্ধ্যার শরীর কাঁপছে। আকাশের দিকে চেয়ে রেগে বলে, আকাশ, কি করছো তুমি আমার জান্নাতের সাথে? আকাশ একবার মায়ের দিকে তাকায়, এরপর চোখ সরিয়ে নির্জীব চোখে সন্ধ্যার দিকে তাকায়।
আসমানি নয়ন সময় নষ্ট না করে সন্ধ্যার হাত ধরে দ্রুত পায়ে নিচে নেমে যায়। সন্ধ্যা সৌম্যকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ে। সৌম্য দু হাতে বোনকে জড়িয়ে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে, তার বুনু ঠিক আছে ভেবে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে বলে, কাঁদিস না বুনু, আছি আমি তো, এই যে আমি এসেছি। এরপর সন্ধ্যাকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে তাকালে দেখলো মেয়েটি কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে এসেছে। মাথায় হিজাব নেই, চুলের যা আসছে তাই অবস্থা, কলেজ ড্রেস এর ওড়না এলোমেলো হয়ে আছে। সৌম্যের অসহায় লাগলো। সে সবসময় ভাই হিসাবে দায়িত্ব পালন করতে পারে না, তার বোনকে আগে ভাগে সব বিপদ থেকে বাঁচিয়ে নিতে পারে না। দু হাতে সন্ধ্যার চোখের পানি মুছে দিয়ে ভারী গলায় বলে, সরি বুনু, আমি আবারও তোকে আগলে নিতে পারলাম না। আসমানি নয়ন শিমু অবাক হয়ে এদের দুই ভাই বোনকে দেখে। এরপর ভাই বোনের সম্পর্ক দেখলে চোখ জুড়িয়ে যায়। সন্ধ্যা তার ভাইকে হাতের ইশারায় বোঝায় সে এখান থেকে চলে যেতে চায়। সৌম্য সন্ধ্যার হাত ধরে উল্টো ঘুরে কয়েক পা এগিয়ে যায়। আকাশ সিঁড়িতে দাঁড়ানো ছিল। সন্ধ্যার চলে যাওয়াটা সে মানতে পারল না। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নেমে এসে সন্ধ্যাকে টেনে শক্ত করে জড়িয়ে ধরে। সে কিভাবে থাকবে তার সন্ধ্যাকে ছাড়া? বিড় করে আওড়ায়, সন্ধ্যা মালতী, আমাকে ছেড়ে যেও না প্লিজ। এরপর সন্ধ্যাকে ছেড়ে দু হাতের আজলায় সন্ধ্যার মুখ নিয়ে ভাঙা কণ্ঠে বলে, আমি তোমাকে আর মারবো না সন্ধ্যা মালতী, আর বাজে কথা বলবো না, বিশ্বাস কর প্লিজ, যেও না তুমি। আমি কিভাবে? বাকিটুকু শেষ করার আগেই সৌম্য রেগে আকাশকে ধাক্কা দিয়ে সন্ধ্যার থেকে সরিয়ে নেয়। রাগান্বিত স্বরে বলে, একদম আমার বোনের কাছে ঘেঁষবেন না। আমি বলেছি তো খুব তাড়াতাড়ি আমার বুনু আপনার ডিভোর্স করিয়ে দেব আমি। আকাশ জ্বলন্ত চোখে তাকায় সৌম্যর দিকে, তেড়ে গিয়ে আবারও সৌম্যর গলা চেপে ধরে চিৎকার করে বলে, আমি আমার বউকে ডিভোর্স দেব না। তুই কেন বারবার এই কথা বলছিস? তোকে মেরেই ফেলবো। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আসমানি নয়ন ছেলেকে ধরার জন্য এগিয়ে আসার আগেই সন্ধ্যা আকাশকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। দু হাতের সম্মুখে জড়িয়ে ধরে ফুঁপিয়ে ওঠে, এই লোকটা এমন কেন? তাকে আর তার ভাইকে মেরে ফেলতে চাইছে। সৌম্য ঢোক গিলে তার বোনকে বা হাতে জড়িয়ে ধরার আগেই আকাশ সন্ধ্যাকে জোর করে টেনে আবারও নিজের সাথে জড়িয়ে নেয়। ঢোক গিলে বলে, আমি তোমাকে কোথাও যেতে দেব না সন্ধ্যা মালতী। সন্ধ্যা আকাশের থেকে ছাড়া পাওয়ার জন্য মোছড়ামুছড়ি করছে। সৌম্য আবার তার বোনকে সরিয়ে নেওয়ার জন্য এগোয়। তার আগেই আসমানি নয়ন আকাশকে টেনে সন্ধ্যার থেকে ছাড়িয়ে আকাশের বাম গালে পরপর কষিয়ে দুটো থাপ্পড় মারে। রেগে আওয়াজ তুলে বলে, তুমি এত অমানুষ কবে থাইকা হইছো? দেখতেছো না জান্নাত তোমার কাছে থাকতে চাইতেছে না, কাঁদতেছে, ওর সাথে এরকম জোর জবরদস্তি করতেছো কেন? কই পাইছো এইসব স্বভাব? আসমানি নয়নের কাজে সৌম্য, সন্ধ্যা, শিমু সকলেই বিষময় চোখে তাকায়। আকাশ ঝাপসা চোখে মায়ের দিকে তাকালো। তার মা ঠিকই বলেছে, সন্ধ্যা তাকে চাইতেছে না। সে যতবার সন্ধ্যাকে ধরতে গিয়েছে ততই সন্ধ্যা তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে। ঘৃণার ভারে থুতু ছুঁড়েছে তার দিকে, কিন্তু সে কি করবে? এত কিছুর পরও সে নির্লজ্জের মতো সন্ধ্যাকে চাইছে, সে যে পারছে না। আকাশ ঢোক গিলল। এরপর হঠাৎই এগিয়ে এসে এক হাতে সৌম্যর হাত আর এক হাতে সন্ধ্যার হাত ধরে টেনে নিয়ে গিয়ে দরজার বাইরে বের করে দেয়। এরপর ডান হাতের আঙুল তুলে চিৎকার করে বলে, আর কখনো কেউ আমার চোখের সামনে আসবি না, আমিও যাব না, আসলে দুটোকেই জ্যান্ত কবর দিয়ে দেব, মাইন্ড ইট। কথাটা বলে সন্ধ্যা আর সৌম্যর মুখের উপর ঠাস করে দরজা আটকে দেয় আকাশ। শরীর কাঁপছে, নিজেকে সামলাতে ডান হাত তুলে দরজা রেখে চোখ জোড়া বুজে নেয়। দরজার ওপাশে সন্ধ্যা আর দুজনেই হতভম্ব হয়ে চেয়ে আছে। তারা বুঝতেই পারেনি আকাশ এরকমটা করবে। সৌম্য দীর্ঘ শ্বাস ফেলে সন্ধ্যার হাত ধরে রাস্তার দিকে এগিয়ে যায়। সন্ধ্যা পিছু ফিরিয়ে বন্ধ দরজার দিকে নির্বাক চাহনিতে চেয়ে সৌম্য বাইকের কাছে এসে দাঁড়িয়ে
সন্ধ্যা ছেড়ে দেওয়া চুলগুলো যত্ন সহকারে খোপা করে দিল। এরপর এলোমেলো ওড়না ঠিক করে দিল। সন্ধ্যা কিছু জিজ্ঞেস করল না, তবে সন্ধ্যার প্রতি আকাশের ব্যবহার তাকে ভাবাচ্ছে। সৌম্য বাইকে উঠে বসে বাইক স্টার্ট দেয়। সন্ধ্যার উদ্দেশ্যে বলে, বুনু উঠে বস। সন্ধ্যার দৃষ্টি আকাশদের বাড়ির দিকে ছিল। ভাইদের ডাকে দৃষ্টি সরিয়ে নিল। এরপর এক সাইডে পা রেখে বাইকে উঠে বসে। ডান হাতে সৌম্যর পেট জড়িয়ে সৌম্যর পিঠে মাথা ঠেকিয়ে রাখে, মুখটি মলিন। সৌম্যর বাইক নিয়ে জায়গাটি প্রস্থান করলে চোখের পলকে আকাশের বাড়ি আড়াল হয়। সাথে সাথে সন্ধ্যার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আকাশ সেই তখন থেকে দরজা ধরে দাঁড়িয়ে আছে। দম বন্ধ লাগছে তার। মনে হচ্ছে সহ্যের সীমা পেরিয়েছে। বহু চেষ্টা একটা ঢোক গিলল। এরপর উল্টে ঘুরে মায়ের দিকে তাকায়। আসমানি নয়ন নিশ্চুপ হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। আকাশ মায়ের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, শুনেছিলাম মায়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না, প্রমাণও পেয়েছি। আমি সন্ধ্যাকে ডিভোর্স দিতে চেয়েছিলাম বলে তুমি বলেছিলে একটা সময় আমি দিনের পর দিন কেঁদে কেঁদে সন্ধ্যাকে চেয়েও পাবো না। আসলেই আমি মাসের পর কেঁদেও আমার সন্ধ্যাকে পাইনি। আর তারপর একদিন তুমি বললে আমি সন্ধ্যাকে ঠিক খুঁজে পেয়ে যাব। তোমার সে কথাও ফলে গিয়েছে মা। এই তো আজ আমি আমার সন্ধ্যাকে খুঁজে পেয়েছি। কিন্তু তুমি হয়তো এই দোয়া করতে ভুলে গিয়েছিলে যে সন্ধ্যা মালতী যেন আমাকেই ভালোবাসে। আর তাই সন্ধ্যা মালতী আমায় ভালোবাসে না, আমায় আর চাই না। তোমার সব দোয়াই তো কবুল হয়ে গেল মা। এবার তবে কষ্ট করে এই দোয়াটাও করে দাও, আমি যেন খুব দ্রুত শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কথায় আছে, জীবতে ফুলে কেউ ঘ্রাণ নেয় না, অথচ শুকনো মালায় পূজা করে। ঠিক যেমন সন্ধ্যা মালতী হারিয়ে গেলে আমি সন্ধ্যা মালতীকে ভালোবেসেছি। এবার না হয় আমি হারিয়ে গেলে সন্ধ্যা মালতী আমায় ভালোবাসবে। মরে গিয়ে হলেও সন্ধ্যা মালতীর ভালোবাসা আমার চাই। আসমানি নয়ন ছল ছল দৃষ্টিতে ছেলের পানে চেয়ে থাকে। আকাশ কথাগুলো বলে ডান হাতের বুড়ো আঙ্গুলের সাহায্যে চোখের কোণে লেগে থাকা পানি ছিটকে ফেলে। এরপর বড় বড় পা ফেলে সামনের দিকে এগিয়ে গিয়ে কোণার দিকে একটি ঘরের দরজার সামনে তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে। এগিয়ে গিয়ে তার বাবার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, চিন্তা করো না, তোমাকে না মেরে মরবো না। তোমার মতো অমানুষকে মারার জন্য সন্ধ্যা মালতীকে ছাড়া একদিনের জন্য হলেও বাঁচতে চাই। একটু থেমে ঢোক গিলে বলে, হাজার হোক বাবা তো, তাই তোমাকে মারতে একটু সময় লাগছে। লাশ কথাটা শক্ত করে বলতে গিয়েও পারল না, গলা বেঁধে আসছিল। আকাশ আর এখানে দাঁড়ালো না, দ্রুত পায়ে তার ঘরের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নয়নের চোখে মুখে অসহায়ত্ব। ছেলেটির কথা একদম কলিজায় গিয়ে লেগেছে। বুকটা ভার লাগলো খুব। মলিন মুখে আকাশের দিকে চেয়ে রইল। আকাশ ডিভানের উপর বসে আছে, মাথা নিচু, তার 2 হাত জমা করে কপালে ঠেকিয়ে রেখেছে। বারবার সন্ধ্যার থুতু নিক্ষেপ করার দৃশ্য চোখের সামনে ভাসছে। কিছুতেই ভুলতে পারছে না সন্ধ্যা তাকে এতটা ঘৃণা করে। সে যে মানতে পারছে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে আকাশের। তার সন্ধ্যা মালতীর চোখে ঘৃণা দেখার মতো সাহসী সে নয়। সৌম্যের মতো সন্ধ্যা মালতীও কি ভাবে সেই সন্ধ্যাদের সাথে প্রতিটি অঘটনের সাথে জড়িত? তার বাবা এসবের পিছনে আছে সে তো জানতো না, কিন্তু সে কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করবে যেখানে তার ঘরেই শত্রু বসে আছে? তাকে অবিশ্বাস করাটাই তো স্বাভাবিক। কথাগুলো ভেবে মুখটা মলিন হয় আকাশের। কোথায় যেন শুনেছিল, হয় নারীরা পুরুষদের ঘরে, নয়তো নারীদের ছোঁয়ায় পুরুষেরা ধ্বংস পড়ে। একটা সময় কথাটা একদম ভিত্তিহীন মনে হলেও আজ ভীষণভাবে অর্থপূর্ণ লাগলো আকাশের কাছে। সে তো কখনো চায়নি কোনো নারী এসে তার জীবন গড়ে দিক, আর না তো চেয়েছে কোনো নারীর ছোঁয়ায় তার জীবন ধ্বংস নামুক। কিন্তু সন্ধ্যা তার
জীবনে এসেছিল, তারপর হারিয়েও গেল, আবারও ফিরে এলো। তবে তাকে ভুলে গিয়ে আকাশের মেয়েদের সাথে জড়াতে না আসার কিছু কারণে মাঝে একটি কারণ ছিল। তার ধারণা মেয়েরা ভালোবাসতে জানে না। সত্যি সন্ধ্যা তাকে ভালোবাসে না। ভালোবাসলে তো একটু হলেও বিশ্বাস করত। কিন্তু সন্ধ্যা তো আবেগে ভেসে তাকে তার কিছু অনুভূতি জানিয়েছিল। সময়ের সাথে সেসব আবেগ উড়িয়ে গেছে। আকাশ যেসব কারণে মেয়েদের সাথে জড়ানোর ব্যাপারে কখনো বিন্দুমাত্র ইন্টারেস্ট দেয়নি, সেসবের মাঝে একটি কারণ তার সাথে ফলে। আসমানি নয়ন ছেলের সামনে এসে দাঁড়িয়েছে বেশ কিছুক্ষণ আগে। আকাশ যে মাথা নিচু করে স্ট্যাচু হয়ে বসে আছে, একটুও নড়চড় নেই। আসমানি নয়নের হাতের বরফ থাপ্পড়ের দুটো খুব জোরে দিয়েছিল। আকাশের বর্ষা গালে হাতের ছাপ পড়েছে। আসমানি নয়ন নিচে থাকতেই খেয়াল করছে এটা। ছেলের কষ্টে তার বুকটা ভারী হয়ে আছে। মৃদু স্বরে ডাকলো, আব্বা। মায়ের কণ্ঠে আকাশ মাথা উঁচু করে তাকায়। আকাশের লাল চোখজোড়া আসমানি নয়নের চোখে পড়ে। তিনি মৃদু স্বরে বলেন, তুমি তো জানো আব্বা, জান্নাতের সাথে কত কিছু ঘটেছে। এরপরও ওর সাথে এরকম ব্যবহার করলে ওর মানসিক অবস্থা খারাপ হইয়া যাইব। আকাশ হঠাৎই উঠে দাঁড়িয়ে তার মাকে জড়িয়ে ধরে। ভাঙা গলায় বলে, আমি সবই জানি মা, কিন্তু সন্ধ্যামালতী আমার থেকে শুধু পালাতে চাইছিল। তুমি জানো ও অন্য একটা ছেলের হাত ধরে হাঁটছিল মা। এসব দেখে আমার মাথা ঠিক ছিল না। ও আমায় ভুলে গিয়েছে মা। সন্ধ্যামালতী আমাকে বলে গিয়েছিল আমি যেন কোনো এক সন্ধ্যায় ওকে মনে করি, কিন্তু সন্ধ্যামালতী আমাকে মনে রাখতে বলে। ও নিজেই আমাকে ভুলে গিয়েছে মা। আকাশের কণ্ঠ রোধ হয়ে আসে। আসমানি নয়নের চোখ জোড়া ভিজে যায়। তার ছেলে কয়টা মাস হলো কত কষ্ট পাচ্ছে সে তো জানে। কি বলবেন তিনি, কিন্তু সন্ধ্যাকেই বা কি বলবেন? মনের উপর কি কারো জোর চলে? আসমানি নয়ন আকাশের পিঠে হাত বুলিয়ে বলেন, আব্বা, তুমি নিজেকে একটু শক্ত করো, আমি জান্নাতেরে বুঝামু। আকাশ তার মাকে ছেড়ে ঝাপসা চোখজোড়া মুছে নেয়। আবারও ডিভানে বসে চোখজোড়া বুঝে বলে, তুমি যাও মা, আমার ভালো লাগছে না। আসমানি নয়ন ছেলের পানে চেয়ে রইল। ছেলেকে কি বলে সান্ত্বনা দিবেন তিনি? তার কাছে যে শব্দ নেই। দীর্ঘ শ্বাস ফেলে আকাশের গালে বরফ লাগালে আকাশ ছ্যাদ করে উঠে বলে, কি করছো? বরফ লাগিয়ে দিচ্ছি, গাল লাল হয়ে আছে। আকাশ মায়ের হাত সরিয়ে দিয়ে আবারও চোখ বুজে নেয়, বা হাত কপালের উপর রেখে বিষণ্ণ কণ্ঠ বলে, আমার উপরে ব্যথা লাগেনি মা, পারলে ভিতরের ব্যথা সারানোর মলম আমার সন্ধ্যামালতীকে এনে দাও। আসমানি নয়ন অসহায় চোখে চেয়ে রইল ছেলের পানে। অনেকক্ষণ থেকে টেবিলের উপর আকাশের ফোন বাজছে। আকাশ বিরক্ত হয়। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে ফোন নিয়ে রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে নিয়াজ বিচলিত কণ্ঠ বলে, আকাশ, খুবই ইম্পর্টেন্ট কথা বলতে কল করেছি, গুড নিউজ বলতে পারো। আকাশ ভ্রু কুঁচকে বলে, কি? নিয়াজ দ্রুত বলে, তোমার বউ সন্ধ্যা আর ওর ভাই কি যেন একটা নাম, ওরা দুজনেই বেঁচে আছে, ভাবো একবার। আকাশ বিরক্তি কণ্ঠে বলে, তোমার কি খেয়ে দে আর কাজ নেই? ডাক্তার হয়ে এত ফালতু টাইম কোথায় পাও? পেশেন্টদের বসিয়ে রেখে ফালতু কাজে বিজি থাকো, এজন্যই তোমার হসপিটালের পেশেন্টরা সুস্থ হয় না সহজে। আকাশের কথা শুনে নিয়াজ চোখ মুখ কুঁচকে নেয়। মানে এই আকাশের ভালো করতে গিয়ে এখন তাকেই কথা শোনাচ্ছে। ভাবলে এই বইয়ের শোকে আত পাগল হয়ে আছে, খবরটা দিলে খুশি হবে, উল্টে তাকেই কথা শোনাচ্ছে। তার ভালো মানুষ হয় ভুল হয়েছে। আকাশের মার খেয়েও আবার তারই উপকার করতে যায়। নিয়াজ রেগে বলে, আমি তোমার উপকার করছিলাম। আকাশ রেগে বলে, আমি বলেছি তোমাকে আমার উপকার করতে? নিয়াজ বিরক্ত হলো। সত্যিই সে রোগীকে ওয়েটিংয়ে রেখে একে সংবাদ দিতে এলো, কিন্তু ব্যবহার দেখে নিয়াজের নিজেকেই দূরে থাপ্পড় দিতে ইচ্ছে করলো। তবুও নিজেকে দমালো। ভাবলো আকাশ হয়তো ভাবছে সে মজা করছে, কিন্তু না, সে তো আজকে দেখলো ওই
ইরা নামের মেয়েটির সাথে তারা সবাই। অতঃপর বলে, তুমি বিশ্বাস করছো না তো? ওরা হসপিটালেই আছে, ওয়েট, আমি পিক উঠিয়ে দিচ্ছি। আকাশ রেগে বলে, সন্ধ্যা মালতের পিক উঠালে তোমার দু হাত একদম কেটে ফেলবো নিয়াজ। নিয়াজ হতাশ হয়ে বলে, রাখছি। আকাশ এবার শান্ত কণ্ঠে বলে, ওরা হসপিটালে কি করছে? নিয়াজ ভাবলেশহীনভাবে বলে, এসে দেখে যাও, আমার সময় নেই, পেশেন্ট ওয়েট করছে। আকাশ বিরক্ত হয়ে বলো। নিয়াজ একটু হেসে বলে, প্লিজ, বলতে পারি। নিয়াজের ফাজলামো ধরতে পেরে আকাশ রেগে বলে, থাপ্পড় খাবে। নিয়াজ বিরক্ত হলো, কিন্তু আর কথা বাড়িয়ে বলল, ইরা নামের একটি পেশেন্ট এর সাথে আসছে দেখলাম। আকাশ অবাক হয়ে বলে, কোন ইরা? আমি কিভাবে জানবো কোন ইরা? পিক উঠিয়ে দাও তো। নিয়াজ চোখ বড় বড় করে বলে, পাগলামি নাকি? মেয়েদের পিক তুলতে গিয়ে কোনো পিটুনি খাবো? আকাশ ভাবলেশহীনভাবে বলে, তো খাও। কেমন বেয়াদব দেখ, কিভাবে তাকে মার খেতে বলছে। নিয়াজ রেগে খট করে কল কেটে দেয়। আকাশ বিরক্ত হলো। আসমানি নয়ন এগিয়ে এসে বলে, কোন ইরা আব্বা? আকাশ ফোন রেখে বলে, বুঝতে পারছি না মা, রেডি হও তো, হসপিটালে গিয়ে একটা খোঁজ নিই। আসমানি নয়ন সম্মতি দিলেন। দীর্ঘ শ্বাস ফেললেন একটা, আর সময় নষ্ট না করে রেডি হওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেলেন। আকাশ, আসমানি নয়ন আর শিমু হসপিটালে এসে আইসিইউ রুমের বাইরে ইরার মাকে পেয়ে যায়। ইরার মা আসমানি নয়ন দুজনেই দুজনকে দেখে ভীষণ অবাক হয়। এরপর ইরার মা আসমানি নয়ন আকাশকে সব ঘটনা বললে আসমানি নয়ন কান্নায় ভেঙে পড়েন। আকাশ চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে। ইরার মা হিজাবের কোনা দিয়ে চোখ মুছলেন। শিমুর মুখে বিস্ময়ের ছাপ, সাথে ইরার কথা ভেবে মলিন মুখে দাঁড়িয়ে আছে। ইরা যে তাদের আপন কেউ, এটা সে আজকেই জানল। তার মাকেও কল করে জানিয়েছে ইরাকে দেখতে আসছে সে। শিমু সবার উপর একটু রেগে আছে, তাকে কেউ কিছু জানায়নি এই জন্য। শিমু সবার উপরে একটু রেগে আছে, তাকে কেউ কিছু জানায়নি এজন্য। আসমানি নয়ন নাক টেনে আফসোসের সুরে বলে, তুমি ইরা মায়ের একটা খবর দিলে না ভাবি? আকাশ, এই শহরে কত খুঁজেছে তোমাদের, আমি তো তোমাদের বাবার বাড়ি চিনতাম না। ইরার মা মলিন গলায় বলে, তোমার স্বামীকে খুব ভয় লাগে আসমানি। আমার আধমরা মেয়েটার যদি কিছু করে ফেলতো, সেই ভয়ে তোমার সাথে যোগাযোগ করার সাহস পাইনি। আসমানি নয়ন কাঁদতে কাঁদতে বলেন, আমার ভাইজানের একটা খবর দিতে পারতে, এই কাজটা একদমই ঠিক করনি। আমি আমার ভাইজানকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। ইরার মা কিছু বলল না। আকাশের বাবাকে ভরসা করেন না তিনি। আল্লাহ না করুক তাদের যদি কিছু করে দিত, সে জানে তার জায়গা থেকে সে কেমন পরিস্থিতিতে ছিল। আকাশ গট গট পায়ে হেঁটে অনেকটা দূরে গিয়ে দাঁড়ায়। এত চাপ নিতে পারছে না সে। তার বাবার আর কয়টা কুকীর্তি সে ছেলে হয়ে হজম করবে? একদিকে বলতে গেলে সন্ধ্যাকে হারিয়ে ফেলেছে, এতেই আধমরা হয়ে গিয়েছে। সাথে বাবার করা কাজ একটার পর একটা সামনে আছে। দু হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে দাঁড়িয়ে রইল। কাপা কণ্ঠে বিড়বিড় করল, আল্লাহ সহ্য শক্তি দাও। ইরার মা শিমুকে নিয়ে একটুখানি ক্যান্টিনে গিয়েছে। আসমানি নয়ন নিজেকে সামলে আইসিইউ রুমে প্রবেশ করতে গেলে তখনই রুম থেকে সৌম্য বেরিয়ে আসে। আসমানি নয়ন অবাক হয়ে বলে, তুমি এইখানে? সৌম্য নিজেও অবাক হয় আসমানি নয়নকে এখানে দেখে। আকাশের ফ্যামিলিটাকেই তার সহ্য হচ্ছে না, সেখানে আবার উনি। তাও আবার ইরার রুমে যেতে চাইছিল। ইরার সাথে খারাপ কিছু করবে নাকি? অতঃপর রেগে বলে, আপনি এখানে কেন এসেছেন? বের হন এখান থেকে। আসমানি নয়ন হতভম্ব হয়ে যায়। সৌম্যর ব্যবহার তার একটুও ভালো লাগলো না। তবুও নিজেকে সামলে বলে, সামনে থেকে সরে দাঁড়াও, আমি ইরা মাকে দেখতে এসেছি, আর ভালোভাবে কথা বলো, আমি তোমার গুরুজন। সৌম্য আগের চেয়ে দ্বিগুণ রেগে যায়। অতঃপর রাগান্বিত কণ্ঠে বলে, আপনাদের মতো মানুষদের সাথে আমি
এর চেয়ে ভালোভাবে কথা বলতে পারি না। আমি কখনই আপনাকে ইরার রুমে ঢুকতে দেব না। আপনারা আসলেই মানুষ তো, আর কত মানুষের ক্ষতি করবেন। আসমানি নয়নের এবার সহ্য করতে না পেরে সৌম্যর গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। তখনই সেখানে আকাশ, ইরার মা আর শিমু এসে দাঁড়ায়। সৌম্যর বলা লাস্ট কথাগুলো আর আসমানি নয়নের সৌম্যকে থাপ্পড় মারা দেখে সকলে হতভম্ব হয়ে যায়। আসমানি নয়ন সৌম্যের উদ্দেশ্যে রাগান্বিত স্বরে বলেন, তুমি ভীষণই বেয়াদব একটা ছেলে। জ্যোৎস্নার ছেলে এরকম কি করে হতে পারে আমি তা ভাবতেই পারছি না। ভুলেও আমার সামনে বেয়াদবি করবে না। আমি আমার সন্তানদের যতটা ভালোবাসতে জানি ততটা শাসনও করতে জানি। তোমাকে আদব শেখাতে আমার 2 দিনও সময় লাগবে না। কথাগুলো আসমানি নয়ন শক্ত করে বললেও তার চোখের কোণে পানি লেগে আছে। আকাশ এগিয়ে এসে তার মাকে সরে নিয়ে সৌম্যর কলার ধরে সাইড দিকে নিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তুই ইরার রুমে ঢুকতে না দেওয়ার কে? আমি আমার মামাতো বোনের রুমে যাব। আমার মা তার ভাতিজির রুমে যাবে। তুই বাধা দেওয়ার কে রে? সৌম্য বিষময় দৃষ্টিতে তাকিয়ে আছে। মামাতো বোন? ইরা তোর ও মামাতো বোন? আকাশ আবারও সৌম্যকে গায়ে জোরে ধাক্কা দেয়। সৌম্য পড়তে পড়তে বেঁচে যায়, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না। তার চোখে মুখে বিষময়। আসমানি নয়ন আর ইরার মা এগিয়ে এসে আকাশকে টেনে সরিয়ে দিলে আকাশ সৌম্যর দিকে শক্ত দৃষ্টি নিক্ষেপ করে আইসিইউ রুমে প্রবেশ করে। আকাশের মা দুর্বল শরীরটা টেনে নিয়ে গিয়ে চেয়ারে বসলো। মন শরীর সব দুর্বল লাগছে তার। ইরার মা এগিয়ে এসে অবাক হয়ে বলে, তুমি তো এমন ছেলে নয় সৌম্য, কাউকে অসম্মান করে কথা বলো না। তাহলে তোমার খালার সাথে এমন করলে কেন বাবা? সৌম্য বিষময় চোখে তাকায় ইরার মায়ের দিকে। এরপর দৃষ্টি ঘুরিয়ে আসমানি নয়নের দিকে তাকালে দেখলো ভদ্র মহিলা মায়া মায়া দৃষ্টিতে সৌম্যর দিকেই চেয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। সৌম্য আসমানি নয়নের দিকে দৃষ্টি দেখে ঢোক গেল, এরপর থেমে গেল। উনি আমাদের কি আন্টি? ইরার মা অবাক হয়। সে তো ভেবেছিল এরা সবাই সবাইকে চেনে, তার কারোর সাথে যোগাযোগ নেই, তাই সে এসব খবর জানে না। অতঃপর কণ্ঠে বিষময় ঢেলে বলেন, আসমানি তোমার বড় খালা, আর শিমুর মা, ওর নাম তারা, সে তোমার ছোট খালা, আর জ্যোৎস্না তো তোমারই মা। তোমাকে যে সেদিন বললাম তোমার মায়েরা 3 বোন, তুমি জানতে না? সৌম্য বাকহীন হয়ে চেয়ে রইল আসমানি নয়নের প্রাণে। ইরার মা এগিয়ে বলে, আসমানি তুমি সৌম্যকে চিনতে না? আসমানি নয়ন মলিন গলায় বলেন, চিনতাম না, আগে তো কখনো দেখিনি ওকে। জান্নাতকে আনার পর চেহারা দেখে মনে হয়েছিল এটা আমার বোনের ছেলে। একটু থেমে সৌম্যর দিকে চেয়ে শক্ত কণ্ঠে বলেন, ওর কুলাঙ্গার বাপ আমাকে বলছিল সৌম্য নাকি সন্ধ্যার সৎ ভাই। আকাশের বাপ আর এই সৌম্যের বাপ, এই দুটো মানুষের পরিণতি যে কত ভয়ঙ্কর হবে এইটা তুমি কল্পনাও করতে পারবে না ভাবি। আমার সহ্যের সীমা ভেঙে দিল এই দুটো মানুষ। কথাগুলো বলে থামলো আসমানি নয়ন। আজ তারা আঞ্চলিক ভাষায় কথা বললেন না। তিনি আসছে না কেন যেন। সৌম্য স্তব্ধ চোখে চেয়ে আছে। তার অনুভূতি ঠিক কি নিজেও বুঝতে পারছে না। সন্ধ্যা রুম থেকে বাইরে বেরোতে যাচ্ছিল। তার আগেই বাইরে প্রত্যেকের বলা কথা সব শুনেছে, সাথে বুঝেছেও। তার মাথা ঘুরছে, এটা কোথায় এসে পড়লো, যেন সব একই সূত্রের গাথা। হঠাৎই দরজা ঠেলে ভিতরে আকাশকে ঢুকতে দেখে সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আকাশ সন্ধ্যাকে দেখে অবাক হলো না, মাত্র রাগ করে এই রুমে প্রবেশ করলেও সন্ধ্যার মুখ দেখে চোখে মুখে শীতলতা ভর করে। কিছুক্ষণ আগে বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা যেন আকাশের মনে কিছু সময়ের জন্য ঢেকে গেল। তার শুধু মনে পড়ল সে সন্ধ্যাকে বের করে দিয়ে মুখের উপর ঠাস করে দরজা আটকে দিয়েছিল। তখন বলেছিল সামনে দেখলে জ্যান্ত কবর দেবে, অথচ এখন সব ভুলে খেয়েই হারিয়ে সন্ধ্যাকে জড়িয়ে নেয়। অপরাধীর ন্যায় বলে, সরি।
সন্ধ্যা ঢোক গিলল। আকাশের ব্যবহারে সে অবাক না হয়ে পারে না। সে কত কিছু করল, মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আসার পথে বাইকে বসে বসে এটার জন্য চোখের পানি ফেলেছে সে। অথচ এখন আকাশ নিজেই তাকে সরি বলছে। ভাবনার মাঝেই আকাশ সন্ধ্যাকে ছেড়ে সন্ধ্যার গালে দুহাত রেখে নরম কণ্ঠে বলে, ঘৃণার পরিমাণ কমাও, এত লোড নিতে পারি না, দুর্বল হার্টের পেশেন্ট আমি। সন্ধ্যা আকাশের কথার আগামাথা কিছুই বুঝল না। আকাশের দিকে বোকা চোখে চেয়ে রইল। চলবে ইনশাআল্লাহ। পরবর্তী গল্প পাওয়ার জন্য কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।